আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বিএনপির জন্ম সেনা ছাউনিতে, একজন সেনানায়কের হাতে, যখন তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে। এই ধরনের রাজনৈতিক দল ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে পড়লে সাধারণত হারিয়ে যায়। বিএনপি এদিক থেকে ব্যতিক্রম। দলটি শুধু টিকেই যায়নি, ভোটের রাজনীতিতে বিকল্প শক্তি হিসাবে স্থান করে নিয়েছে। দেশে গণতন্ত্র আছে কিনা, বিএনপিতেও গণতন্ত্র চর্চা হয় কিনা তা নিয়ে চায়ের পেয়ালায় ঝড় তোলা যায়, কিন্তু দলটি দেশে জনগোষ্ঠীর এক বড় অংশের প্রতিনিধিত্ব করে। এটি অস্বীকার করার জো নেই। বিএনপির শালুক সন্ধান করতে হলে আমাদের যেতে হবে ৭১, জানতে হবে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মনস্তত্ত্ব। ৭৫-এর বিয়োগান্ত ঘটনা প্রবাহকে এড়িয়ে গিয়েও বিএনপি সম্পর্কে আলোচনা হবে অসম্পূর্ণ। প্রশ্ন হল, বিএনপি কি ষড়যন্ত্রের ফসল, নাকি এর উত্থান ছিল অনিবার্য? বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, লেখক, গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় অসময় এই বইয়ে দলটির একটি সুরতাহালের চেষ্টা করেছেন। প্রথমবারের মতো এই বইয়ে উঠে এসেছে জানা অজানা নানা প্রসঙ্গ, যা একদিন ইতিহাসের উপাদান হবে। আজ আমি আলোচনা করছি মহিউদ্দিন আহমেদের আলোচিত বই বিএনপির সময় অসময়, যা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির ইতিহাস, উত্থান এবং পতনের উপর নির্মিত। মহিউদ্দিন আহমেদ একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, যিনি এই বইয়ে তুলে ধরেছেন দলটির রাজনৈতিক সংগ্রাম, ক্ষমতায় আসা এবং বিভিন্ন সময়ের চ্যালেঞ্জ। চলুন জানি বিএনপির রাজনৈতিক ইতিহাসের অজানা অধ্যায় এবং বাংলাদেশের রাজনীতিতে এর অবদান সম্পর্কে। পাঠকের পড়ে বোঝার সুবিধার্থে লেখক বইটিকে কয়েকটি অধ্যায়ে বিশ্লেষণ করেছেন। আজ আমরা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, লেখক, গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় সময় বইটির প্রথম অধ্যায় ইতিহাসের খোঁজে দিয়ে শুরু করছি। বইয়ের পরবর্তী অংশগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় সময় বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের খোঁজে। বাঙালি আবেগপ্রবণ জাতি, এ নিয়ে আমরা শ্লাঘা অনুভব করি, কিন্তু বিষয়টা সময় সময় গৌরবের নয়। আবেগযুক্তিকে ঢেকে দেয়া, জিজ্ঞাসার পথ রুদ্ধ করে ফেলা, মীমাংসার পথ করে দেওয়া কঠিন। অতি আবেগের কারণে আমরা জাতিগতভাবে এখনও ইতিহাস মনস্ক হতে পারিনি, আর সেজন্যই আমরা ইতিহাসের চরিত্র নির্মাণ করতে ব্যর্থ হয়েছি বারবার। যা তৈরি করেছি তা হলো কতকগুলো কল্পকাহিনী বা মিথ, আমাদের সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস। অতিরঞ্জন আমাদের জীবনের অপরিহার্য অনুষঙ্গ। মধ্যযুগের দোভাষী পুঁথিতে পড়েছি, লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতারে, সুমার করিয়া দেখি ৫৫,০০০। ১৯৮৫ সালের ২৫শে মে উড়িরচরে সর্বনাশা ঘূর্ণিঝড় হল। পেশাগত কাজের জন্য আমি সেদিন উড়িরচরে ছিলাম বিকাল পর্যন্ত। সন্ধ্যায় উড়িরচর আর সন্দ্বীপের মধ্যে যে চ্যানেল, সেখানে আমাদের জাহাজ অন্বেষা নোঙর করেছিল। তার আগের সপ্তাহে আমরা উড়িরচরে একটা শুমারি শেষ করেছিলাম। আমরা প্রতিটা ঘরে গিয়েছিলাম। তখন উড়িরচরে ছিল ৭৪০টি পরিবার, জনসংখ্যা হবে সর্বসাকুল্যে ৪,০০০। ঝড়ের পর ঢাকার পত্রিকাগুলোই পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকল। বাংলাদেশ অবজারভার ২৯শে মে সংবাদ শিরোনাম করল, মৃত্যুর সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। মুশকিল হচ্ছে এরা কেউ উড়িরচরে যায়নি, এমনকি ঘূর্ণিঝড়ের আগে উড়িরচরের নাম পর্যন্ত শোনেনি। আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও এরকম অনেক কিছু লেখা হয়েছে। ইতিহাস লেখার সময় আমাদের সবসময় একটা জুজু তাড়া করে বেড়ায়। সত্য কথা লিখতে গেলে কেউ যদি বলে বসে, বেটা আম্বুকের দালাল, তাদের দৌরাত্ম্য সত্য বলা বা লেখা রীতিমতো বিপজ্জনক। এ ব্যাপারে আধুনিক বাংলায় প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উদাহরণ টেনে আনা যায়। তাকে অনেকেই ইংরেজের দালাল বলতে কসুর করেনি। তার সম্পর্কে লেখক নীরজচন্দ্রের মন্তব্য এখানে উদ্ধৃত করার প্রয়োজন মনে করছি। এখানে অনেকেই মনে করেন আনন্দমঠ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাই গাঙ্গুলি, উল্লাসকর দত্ত, বারিন্দা, উপিন্দার জন্মদাতা। অথচ বঙ্কিমচন্দ্র নিজে আনন্দমঠের তাৎপর্য সন্ধানে ভুল করিয়া কোনো ছিদ্র রাখেন নাই। তিনি প্রথম সংস্করণের ভূমিকাতেই লেখেন, বাঙালির স্ত্রী অনেক অবস্থায় বাঙালির প্রধান সহায়, অনেক সময় নয়। সমাজ বিপ্লব অনেক সময় আত্মপ্রিয়ন মাত্র, বিদ্রোহীরা আত্মঘাতী। ইংরেজ বাংলাদেশ অরাজকতা হইতে উদ্ধার করিয়াছেন। এ সকল কথা এই গ্রন্থে বুঝানো গেল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবিবাসীয়, আনন্দবাজার পত্রিকা, ৩ জুলাই ১৯৮৮। আমরাও অনেক সময় আবেগতাড়িত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মনে করি আন্দোলন একটি অতি পবিত্র ও জরুরি বিষয়, প্রতিটা মুহূর্তই যেন ক্রান্তিকাল। কিন্তু অনেক ক্ষেত্রেই আন্দোলন যে আসলেই উচ্ছালঙ্খলতা তা আমরা ভয়ে স্বীকার করি না। কেননা আন্দোলনকারীরা আমাদের উপর চটে যেতে এবং আমাদের সাম্রাজ্যবাদ ও স্বৈরাচারের দালাল ও পোষ্য হিসাবে ঘোষণা দিয়ে দিতে পারেন। ফলে আন্দোলন করতে করতেই অনেকে জীবন পার করে দেন। বাংলাদেশের রাজনীতি শুরু থেকেই আন্দোলনের চক্রে পড়েছে। অনেক সময় মারামারি, প্রতিপক্ষের সভা ভেঙে দেওয়া এবং খুন খারাপিকেও আন্দোলন বলে চালিয়ে দেওয়া হয়।
লেখাজোখা নিয়ে নানানজনের নানা উদ্দেশ্য। কেউ মনে করেন এটাই বুঝি সবচেয়ে সহজ কাজ, তাই তার গুছিয়ে কাজটি করার তেমন দায় নেই। সে লেখে মনের আনন্দে, নিজের গরজে। কেউ কেউ লেখে ফরমাস মতো, উপরওয়ালা যা বলবেন, যেভাবে বলবেন তাকে সেভাবেই লিখতে হবে। এভাবেই সম্ভবত মাসিজীবী পেশা তৈরি হলো। কেউ কেউ আবার লেখেন সত্য উদ্ঘাটনের জন্য। এই সত্য সবসময় চিরন্তন সত্য নয়। অধ্যাপক তার অনুগত ছাত্রকে বলে দেন, তুমি এটা ঠিক বা ভুল প্রমাণ করো। দুটোই করা সম্ভব, দুই ধরনের তথ্য উপাত্ত দিয়ে। এটা প্রস্তাবনা বা হাইপোথেসিসকে প্রমাণ করাই এখানে মুখ্য। সত্যান্বেষণ আসল লক্ষ্য নয়। সময় এবং ইতিহাসকেও এরকম নানাভাবে দেখা যায়, বিচার করা যায়, বিশ্লেষণ করা চলে। একসময় কমিউনিস্ট পার্টিগুলো তাদের কাউন্সিল সভা রিপোর্ট লিখত। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি চমৎকার, অবজেক্টিভ কন্ডিশন খুবই অনুকূল, প্রয়োজন শুধু সাবজেক্টিভ কন্ডিশন তৈরি করা। তারপর হঠাৎ করে দেখা গেল চমৎকার স্থানীয় ও বৈশ্বিক পরিস্থিতি মুখ থুবড়ে পড়ে গেছে এবং বিপ্লবের বেলুন ফুটো হয়ে গেছে। আবার কেউ কেউ বলেন কিছুই ঠিক মতো চলছে না, চারদিকে ঘোর অন্ধকার, মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, মানুষ না খেতে পেয়ে মরছে, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। এইসব কথা যারা লেখেন ও প্রচার করেন তারা সবাই পণ্ডিত শ্রেণীর, জ্ঞানী, গুণী ও অভিজ্ঞ। তাদের কথা বলার একটা ধরন আছে, সাবলক হওয়ার পর পর্যন্ত সেই ধরনটা সাধারণত বদলায় না। এখানে আমি যে বিষয়টি নিয়ে লিখছি তা হলো একটা রাজনৈতিক দলের ইতিবৃত্ত। ইতিহাস বলার সাহস আমার নেই। কেউ কেউ বলতে পারেন, তোমার কি ইতিহাস শাস্ত্রের ডিগ্রি আছে? স্বীকার করি নেই। তবু সাহিত্যের ছাত্র না হয়েও যদি দুই একটা পদ্য লেখা যায়, পদার্থবিজ্ঞানের ডিগ্রি নিয়ে যদি ব্যাংকে চাকরি করা যায়, রাজনীতি বিজ্ঞান না পড়ে যদি রাজনৈতিক দলের নেতা হওয়া যায়, তাহলে ইতিহাস নিয়ে দু চার কথা বলার অধিকার আমি ন্যায্য হিসাবেই দাবি করতে পারি। তারপরও বলবো, আমি যা লেখার চেষ্টা করছি একদিন হয়তো তা ইতিহাস চর্চার উপাদান হতে পারে। সে যাই হোক, একটা ঘটনা, সময় বা চরিত্রকে আমরা কে কিভাবে বিশ্লেষণ করব সেটা নির্ভর করে আমাদের মন মানসিকতা, শিক্ষা দীক্ষা এবং মতলবের উপর। এখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষী মেনে তার লেখা থেকে উদ্ধৃতি দেব। বাংলা 1934 সনের শ্রাবণ মাসে সাহিত্য ধর্ম নামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন। তাতে কি লিখেছিলেন তিনি? কোঠালের পুত্র, সওদাগরের পুত্র, রাজপুত্র এই তিনজন বাহির হন রাজকন্যার সন্ধানে। বস্তুত রাজকন্যা বলে যে একটা সত্য আছে, 3 রকমের বুদ্ধি তাকে 3 পথে সন্ধান করে। কোঠালের পুত্রের ডিটেকটিভ বুদ্ধি, সে কেবল জেরা করে। করতে করতে কন্যার নারী নক্ষত্র ধরা পড়ে। রূপের আড়াল থেকে বেরিয়ে আসে শরীর তত্ত্ব, গুণের আবরণ থেকে মনস্তত্ত্ব। কিন্তু এই তত্ত্বের এলাকায় পৃথিবীর সকল কন্যাই সমান দরের মানুষ। ঘুটে কোড়ানির সঙ্গে রাজকন্যার প্রভেদ নেই। এখানে বৈজ্ঞানিক বা দার্শনিক তাকে যে চক্ষে দেখেন, সে চক্ষে রসবোধ নেই, আছে কেবল প্রশ্ন জিজ্ঞাসা। আর একদিকে রাজকন্যা কাজের মানুষ, তিনি রাঁধেন, পাড়েন, সুতো কাটেন, ফুল কাটা কাপড় বোনেন। সেখানে সওদাগর পুত্র তাকে যে চক্ষে দেখেন, সে চক্ষে না আছে রস, না আছে প্রশ্ন, আছে মুনাফার হিসাব। রাজপুত্র বৈজ্ঞানিক নন, অর্থশাস্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হননি। তিনি উত্তীর্ণ হয়েছে বোধ করি 24 বছর বয়স এবং তেপ্রান্তর মাঠে। দুর্গম পথ পার হয়েছেন জ্ঞানের জন্য না, ধনের জন্য না, রাজকন্যারই জন্য। এই রাজকন্যার স্থান ল্যাবরেটরিতে নয়, হাটবাজারে নয়, হৃদয়ের সেই নিত্য বসন্ত লোকে, যেখানে কাজের কল্পলতায় ফুল ধরে, যাকে জানা যায় না, যার সংজ্ঞা নির্ণয় করা যায় না, বাস্তব ব্যবহারে যার মূল্য নেই, যাকে কেবল একান্তভাবে বোধ করা যায়। তারই প্রকাশ সাহিত্যমালায়, রসকলায়। এই কালজগতে তার প্রকাশ কোনো সমঝোতার তাকে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করে না, তুমি কেন? আমি ঠিক এভাবেই ইতিহাস চর্চার অপরিচিত অমসৃণ পথে ঢুকে পড়েছি, একান্তই নিজের ইচ্ছায়। আমি সওদাগর পুত্রের মতো প্রশ্ন তুলব না, দেশটা শেখ মুজিব কত টাকায় ভারতের কাছে বেচে দিয়েছেন এবং বিক্রিবাট্টার দলিলটা কার কাছে আছে। কোঠাল পুত্রের মতো আমি গোপনে তলাশ করব না জিয়াউর রহমান আইএসআই এর কাছ থেকে কি ফন্দি ফিকির নিয়ে এসেছিলেন এবং এজন্য তাকে কত মাসোহারা দেওয়া হতো। আমি দেখার চেষ্টা করব যা দৃশ্যমান। ইতিহাসের জন্য আমি যে দেয়াল তৈরি করতে যাচ্ছি তার একটি একটি করে ইট আমাকে সংগ্রহ করতে হয়েছে দৃশ্যমানতা থেকে। যা পড়েছি, যা দেখেছি, যা শুনেছি, অনুসন্ধান করে যা পেয়েছি, যাচাই বাছাই করে আমি তাই তুলে ধরার চেষ্টা করছি। যদি লাল দাস এবং গুজব ছড়িয়ে কিংবা কেচ্ছা বানিয়ে নিজের জন্য একটা পাকা আসন তৈরি করতে চান, আমার লেখা তাদের হতাশ করবে। সম্প্রতি আমি বাংলাদেশের নিকট অতীতের ঘটনাবলী নিয়ে লিখতে আগ্রহী হই। ভেবেছি রাজনৈতিক দলগুলোর ইতিহাস থাকা দরকার। কাজটা পরিশ্রমের এবং সময় সাপেক্ষ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্মোহ হওয়া। প্রথমেই যে কাজটি হাতে নিলাম তা হলো জাসদ। তো লেখাটা বই আকারে ছাপা হলো জাসদের উত্থান পতন, অস্তিত্বমাহের রাজনীতি।
লেখাটা অনেকেই পছন্দ করেছেন, কেউ কেউ গালাগালিও দিলেন। এটাও লেখক হিসাবে আমি পরম প্রাপ্তি বলে মনে করি। অনেকেই বইটি পড়ে বলেছেন, এত কিছু তো আগে জানতাম না। আসলেই আমরা অনেক কিছুই জানি না, অথবা যেটুকু অন্যকে জানালে নিজের সুবিধা হবে শুধু সেটুকুই জানাই। একজন ইতিহাসবিদ বা গবেষকের কাজ হলো গুম হয়ে যাওয়া সত্যকে খুঁজে বের করা। পাঠকই চূড়ান্ত রায় দেবেন, তিনি কতটুক নেবেন আর কতটুক ফেলে দেবেন। জাসদের উপর বইটি ছাপা হওয়ার পর ভাবলাম নতুন কিছু একটা শুরু করা যাক। বিএনপি একটি বড় দল এবং এটি নিয়ে লেখা দরকার। এই পর্যায়ে শেষ পর্যন্ত বিএনপি সম্পর্কে কিছু লেখা হলো। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের দলিল দস্তাবেজ সংরক্ষণে তেমন পটু নয়। বিএনপির ক্ষেত্রেও এটা দারুণভাবে প্রযোজ্য। অনেক বিষয়ের উপর তথ্য জোগাড় করতে আমাকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। তবে লিখিত রচনাকেই আমি প্রধান সূত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছি সাধ্যমতো। সূত্রে ব্যবহৃত ব্যক্তির নাম, পদ পদবি এবং বানান রীতি যথাসম্ভব অনুসরণ করা হয়েছে। ফলে মেজর হয়তো হয়ে গেছেন ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন হয়ে গেছেন লেফটেন্যান্ট। বিষয়টার ব্যাপ্তি এবং মাত্রা এত বেশি যে অল্প কথাই একটা মাত্র বইয়ে তা শেষ করা সম্ভব নয়। আমিও পারিনি। হয়তো অনেক ঘটনা বা বিষয় বা চরিত্র বাদ পড়ে গেছে, কিংবা যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচনা করা যায়নি। আমার কথা হলো, আমি শুরু করলাম মাত্র। আরও অনেকেই লিখবেন এই দলটি নিয়ে। তারপর একদিন হয়তো দলটি পরিপূর্ণ ইতিহাস লেখার সমস্ত উপকরণ জোগাড় করা সম্ভব হবে। লেখাটিকে যতদূর সম্ভব স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিহাসের কিছু পাকের প্রসঙ্গ এসেছে। সেজন্য প্রাসঙ্গিক কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। অডিও বুকের শেষে তাদের তালিকা ও সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। বইটি লিখতে নানাজনের কাছ থেকে উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি। গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও দলিল দিয়ে সাহায্য করেছেন যারা, তাদের মধ্যে কর্পোরাল আব্দুল মাজিদ, মেজর মঞ্জুর কাদের, মাহফুজুল্লাহ, অধ্যাপক নেহাল করিম, জায়েদ করিম, আরিফ মহিউদ্দিন, মতিউর রহমান চৌধুরী অন্যতম। এছাড়া বিজন সরকার, শিমুল বিশ্বাস, রেজাউল হক মোস্তাক, সালিম সামাদ, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আয়েশা পারুল ও মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা নানানভাবে সাহায্য করেছেন। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। এই গ্রন্থে ব্যবহৃত ছবিগুলো সমসাময়িক পত্রিকা, ব্যক্তিগত সংগ্রহ ও ইন্টারনেট থেকে নেওয়া। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।